গুড মর্নিং সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকালবেলা আমার মানুষটার যে সকালে ও ব্রেকফাস্ট করে ওই জিনিসগুলো নিয়েই বসে গেছি। ও সকালে আজকে কি কি খাইবো চলো দেখাই তুমি করে। এখানে আমার প্লেট সাজানো কমপ্লিট। এখানে আছে শসা, বিট, গাজর, কুলবগড়ি, কমলা আর 2টা কলা। আর সাথে দিয়েছিলাম বুট আর বাদাম সিদ্ধ কইরা। আগে এই বুট বাদামটা কমপ্লিট করব খায়, তারপরে এই যেটা আমি রেডি করে দিছি ওটা খাইব। তার মধ্যে দেখো আমার সকালে রান্না বাড়াও কমপ্লিট। আজকে বাঁধাকপির তরকারি আর ভাতেই রান্না করছি, বেশি কিছু রান্না করি না। এখন ওই 11:30 মতন বাজে। 8:30টার সময় তো ওর খাওয়াটা দিয়া কমপ্লিট করছি, ব্রেকফাস্টটা ওটাও খাইছে। এখন 11:30টার সময় ভাত খেয়ে নিতেছি। আজকে স্নান টানও কমপ্লিট, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। কারণ আজকে এক জায়গায় যামু, ওই জামু কি আসল বিষয় সবটাই তোমার কাছে শেয়ার করুম। তার লিগে আজকে মানে দুপুরবেলা যে মানে খাওয়াটা আমরা খাই ওইটা আর দেরি করি নাই, তাড়াতাড়ি খাই নিয়েছি। যেহেতু আমরা বাইরে গিয়া আজকে সারাদিনের ব্যাপার, যেখানে যাইতেছি তো ওইখানে গিয়ে আমরা যেহেতু বাইরের খাবার খাই না, বিশেষ করে আমি তো খাই, আমার মানুষটা খায় না। ও বাইরের খাবারটা এখন একদম অ্যাভয়েড করে, না পারতে খাওয়া হয় আর কি। এখন খাওয়া দাওয়া কইরা আমি দেখো রেডি হয়ে গেছি। আমি একটা 1 পিস পরে নিছি, সাথে হাইনেক, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। আর এটা আজকের ভিডিও না, এটা প্রায় ওই 27 জানুয়ারির ভিডিও। রেডি হয়ে গেছি আর আমার মানুষটাও রেডি হয়ে গেছে। আর সাথে নিয়ে নিমু ঠান্ডার জামা কাপড়, কারণ আস্তে আস্তে ওই সন্ধ্যায় হইব। আজকে যেখানে যেতেছি এটা অ্যাকচুয়ালি আমগো 5 থেকে 6 মাস আগে করা উচিত আছিল এই কাজটা, কিন্তু আমরা যাইতে পারি নাই। কারণ ডক্টরের স্ট্রিক্টলি অর্ডার আছিল যে ধুলা বালি বা জার্নি এইসব জিনিস এখন করা যাবে না। আমার মানুষটা বিএমটি করে উঠছে, ওর ভ্যাকসিন তখন হয় নাই দেখা, তখন আমরা বাইরে যেতে পারি নাই। আমরা কইছিলাম যে স্যার আমার এই জায়গাটা তো যাওয়া দরকারই আছিল। আর ডক্টরও জানে, আর ডক্টরও কইছিল হ্যাঁ যাইবা, তবে ওর ভ্যাকসিনটা কমপ্লিট হোক তারপরে যাইবা। এইখানে দেখো আমার জামা কাপড়, মানে ঠান্ডার জামা কাপড়ের ব্যাগটাও রেডি। সাথে আমার মানুষটার যেটা ট্রিটমেন্টের ফাইল, ওই ফাইলটাও নিয়ে আনিছি, কারণ এই ফাইলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখানে এখন যাইতাছি ওইখানে দেখানোর জন্য। এখন আমি বাইরে গেছি আর মানুষটা ঘরে তালা মারতেছে, ও তালা মেরা বাইরে আসবো। এখন ঘর লক করা কমপ্লিট। আর আজকে আমরা লাইন বাসে যাবো না, অ্যাকচুয়ালি আমরা আজকে তেজপুরে যেতেছি, তো লাইন বাসে যাবো না, যাবো এই গাড়িটাতে। গাড়িটা কিন্তু আমগো না, তোমরা জানোই আমগো এখন আর গাড়ি নাই। তো এটা হলো এক দাদার গাড়ি, মানে আমগো একজন পরিচিত দাদা আছে যার ফার্মেসি আছে। উনি কিন্তু একজন মুসলিম মানুষ, কিন্তু মানুষটা না খুবই ভালো। আর ওনার গাড়িরও একটু কাজ আছিল। আর উনি আমার মানুষটারে না বহুত ভালোবাসে, মানে কি নিজের ছোট ভাইয়ের মতন দেখে, আর আমারও নিজের ছোট বোনের মতন দেখে। আর উনি আমার এই ক্যান্সার জার্নিতে উনিও আমার জীবনে একটা বহুত ইম্পর্টেন্ট রোল প্লে করছে কইতে গেলে। ওই জায়গায় দাঁড়াইয়া উনি যখন জানলো যে আমরা তেজপুরে আজকে যাইতেছি, তো তখন কইলো যে তপন তুমি মাত্র ভ্যাকসিন নিয়ে উঠছো, তো তুমি লাইন বাসে না গিয়া আমার গাড়িটা নিয়ে যাও, তোমার সারাদিনে যা যা কাজ আছে কাজগুলো কইরা নিতে পারবা, প্লাস আমার গাড়িটার আজকে ব্যালেন্সিং আর অ্যালাইনমেন্টের কাজটাও কইরা আনবা। তোমরা তো সবাই জানো যে আমগো কার অ্যাসেসরিজের বিজনেস, তো উনি আমাদের দোকানের একেবারে রেগুলার কাস্টমার। আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো উনি আমার মানুষটারে খুব বিশ্বাস করে। এখন আমরা বাইরে গেছি তেজপুর যাওয়ার উদ্দেশ্যে। আর এই জায়গায় আমি একটু ভিডিওটা আস্তে করে দিছি, তার কারণ হলো দেখতেই পারবা আমি আজকে ডেটে দাঁড়ায়া আমার এই ক্যান্সার জার্নিতে কিছু মানুষরে তো খুব আমার কাছে পাইছি, অনেক সহায় করছে অনেকভাবে। যে দেখো আজকে এই দাদা যেরকম গাড়িটা দিয়ে দিল যে যাও তেজপুরে তোমার কাজ আছে, তুমি গাড়ি নিয়ে যাও, তো উনি গাড়িটা যেরকম দিয়ে দিছে। ওই জায়গায় মানুষের সাথে সাথে আমার সাথে আসলো আমার ভগবান, যার আমি যেই ভগবানের কাছে মানে যখনই গেছি তখনই আমি আঁচল পাইতা শুদ্ধ খালি আমার মানুষটার সুস্থতা, খালি এটাই চাই গেছি। তোমরা খালি আমার মানুষটার দিকে তাকাও, আমার মানুষটারে সুস্থ করে তোলো। দেখো ডক্টরের চিকিৎসা করে, আর স্বয়ং ভগবান যদি না চায় কোনো মানুষই সুস্থ হইতে পারে না। আমি যেটা ভাবি জন্ম মৃত্যু সব কিছুই ভগবানের হাতে। আজকে
অনেকেই কয় ক্যান্সার হইলে মানুষ বাঁচে না, ওই জায়গায় দাঁড়াইয়া আমার মানুষটা ক্যান্সার রে হারাইয়া আজকে ক্যান্সারের লগে যুদ্ধ কইরা ও সুস্থ হয়ে উঠছে। এটা ডক্টরের সাথে সাথে আমার ভগবান যদি আমার কাছে না থাকতো আমি এতটা যুদ্ধ করতে পারতাম না। ওই এখানে একটা মন্দির আছে, এই যে দেখতেই পারবা তোমরা, আমি দেখামু যতটুকু পারি। এই মন্দিরটা সবাই কয় মানে খুবই জাগ্রত, এটা শ্মশান কালীবাড়ি। আর এখানে যে যেটা চায়, যে যেটা মানুষই করে সবার ফলে, সবার মুখে শুনতাম যখন আমি আমার মানুষটার ক্ষেত্রে এই মন্দিরে সব সময় মানে কইতাম যে মা আমার মানুষটাকে সুস্থ করে দাও, তোমার কাছে এসে একদিন পূজা দেওয়া যাবো দুইজনে মিল্লা। ভগবান সত্যি আমার দিকে মুখ তুললে তাকাইছে আর মানুষটা এখন সুস্থ। আর এই মন্দিরের অনেক কথা আছে, অনেক কাহানি আছে, কোনোদিন হয়তো সুযোগ পেলে আমি তোমাদের কাছে শেয়ার করব। গত 1 বছরে আমার মানুষটার প্রতি সপ্তাহে সপ্তাহে কেমো হইতো, আর কেমনিতে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতে লাগতো। তো আমরা যাওয়া আসার পথে দুইজনে এই মন্দিরটার সামনে দাঁড়ায় হাত জোর করে খালি মার কাছে প্রার্থনা করে গেছি যে মানুষটারে সুস্থ করে দাও। আমি যেমন প্রার্থনা করছি আমার মানুষটাও প্রার্থনা করছে, আর সত্যি ভগবান আমার মানুষটার অনেক মনের জোর দিছে, কারণ ক্যান্সারের সাথে লড়তে হলে প্রথমে কিন্তু মনের জোরটা বড় রাখতে লাগবো। মনে জোর দিছে দেখে ওই এত সাহস করে এত কিছু মনের জোর নিয়ে যুদ্ধ করে আজকে ও একজন ক্যান্সার সার্ভাইভার হয়েছে। যাই হোক, মন্দির তোমার কাছে শেয়ার করলাম। কোনোদিন যখন আমি এখানে আইসা পূজা দিমু, কারণ মনে তো একটা মানসিক করে রাখছি আইসা তো পূজা দিতেই লাগবো, তখন তোমার কাছে মন্দিরটা ভালো করে শেয়ার করুন। এখন আমরা যেতেছি তেজপুরের উদ্দেশ্যে, তো চলো আমগোর সাথে যাত্রাটা কন্টিনিউ করো। ও হ্যাঁ, আরেকটা কথা তো কওয়াই হয়নি, আজকে আমরা কই যেতেছি তেজপুরে? আজকে আমরা যাইতেছি মানুষরূপী ভগবানের সাথে দেখা করতে, যে আমার জীবনে সবচেয়ে বড় আশার আলো নিয়ে আইছিল। যখন আমার মানুষটা চেন্নাইতে ক্যান্সার ধরা পড়ে, তখন ওইখান থেকে 4টা কেমো নিয়ে মানুষটা যখন শোয়া অবস্থা থেকে উঠা দাঁড়ায়, তখন ওইখানের ডক্টর আমগো আসামে রেফার করে দেয় যে পরের কেমোগুলা আসামে গিয়ে তোমরা কন্টিনিউ করো। তখন আমগো কিন্তু ডক্টর ওখান থেকে বি বড়ুয়া হসপিটাল, মানে গুয়াহাটি যে হসপিটালে আমার মানুষটা চিকিৎসা হয়েছে ওইখানেই রেকমেন্ড করছিল যে ওইখানেই যাই। তারপর যখন আমি কইছি না আসামে এখন আরও 7টা ক্যান্সার হসপিটাল হয়েছে, তার মধ্যে আমার বাড়ির সামনে তেজপুরে ক্যান্সার হসপিটাল হয়েছে, তখন ডক্টর করলো তবে ঠিক আছে ওইখানেই রেফার করি, তবে ওইখানে কে ডক্টর আছে তুমি কি জানো? আমি কইছি না স্যার, কোনোদিনও আমি ক্যান্সার হসপিটালে যাই না আর ডক্টরের বিষয়ে কোনো কিছু জানি না। তখন ইন্টারনেটে সার্চ করে দেখে তেজপুরে ক্যান্সার হসপিটালের ডক্টর হলো ডক্টর ভেঙ্কটা প্রদীপবাবু কোয়েল্লা। আর কোইন্সিডেন্টলি আমরা যেই ডক্টরের কাছে চেন্নাইতে ট্রিটমেন্ট করছিলাম উনি হলো ডক্টর টি.এস. গণেশন, আর ডক্টর ভেঙ্কট স্যার হলো টি.এস. গণেশন স্যারের স্টুডেন্ট। তখন দেখার পরে কইলো যে ঠিক আছে তুমি করে আমরা তেজপুরেই রেফার করি, আর আমার এই রেফার লেটারটা লয়ে যাও, এখানে গিয়ে দেখাইলে পরে উনি খুব ভালোভাবে তোমার ট্রিটমেন্ট করে দিব, আর কোনো অসুবিধা না, একদম চোখ বন্ধ করে ওর ট্রিটমেন্টে ভরসা করতে পারবা। চেন্নাইয়ের ডক্টর টি.এস. গণেশন স্যারের কথা মতে ওনার রেফার লেটার নিয়ে তারপর আসি আমি তেজপুর ক্যান্সার হসপিটালে। আমি নিজে হাতে রেফার লেটারটা ডক্টর ভেঙ্কট স্যারের দেখাই, ভেঙ্কট স্যারের সাথে কথা কই, আর ভেঙ্কট স্যার তারপরে আমার মানুষটার ক্যান্সারের ট্রিটমেন্ট স্টার্ট করে। এইভাবে ওনার কেমোগুলো কন্টিনিউ করে, তারপরে আমার মানুষটারে সুস্থ করে। এমনকি যখন এই বিএমটির কথাটা আসে, তারপরে তো অনেক আমি আগে ভিডিওতে কইছি এই যে উনি আমার কীভাবে সাহায্য করছিল। এই আমি যখন জানাই যে আমি আর চেন্নাই যেতে পারলাম না বিএমটি করাইতে, তখন ওনার কিন্তু সবচেয়ে বড় অবদান ছিল, কারণ ডক্টর বি বড়ুয়া হসপিটালে আসিফ ইকবাল স্যারের সাথে উনি প্রথম আমার হইয়া কথা কয়। আমি তো যাই এই আসিফ ইকবাল স্যারের সাথে কথা কইতে, কিন্তু তার আগে উনি ফোনে ডক্টর আসিফ ইকবালের সাথে কথা কয়। এমনকি ওনাদের যখন কনফারেন্স হয়, আর স্পেশালি আমার মানুষটারে নিয়ে ডক্টর আসিফ ইকবালের সাথে আলোচনা করে, তারপরে আমার মানুষটার এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করে দেয়। আজকে বললাম না মানুষরূপী ভগবানের সাথে দেখা করতে যেতেছি, এই ভগবান যদি আমার হাত ধরে তখন না দাঁড়াইতো, আমি জানি না আমার মানুষটার আমি কি করতাম, কি চিকিৎসা করতাম, আদৌ চিকিৎসা হতো কিনা আমি সত্যি জানি না। কিন্তু এই ডক্টর ভেঙ্কট স্যারের হাত ধরা আর ওনার কথা শুনে যখন আমি ওনার কথা মতো সব কিছু করছি, আজকে ওনার জন্যই আমার মানুষটা একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে আছে। আজকে ওই দেবতার সাথে দেখা করতে যেতেছি। তবে এখন আর ডক্টর ভেঙ্কট স্যার তেজপুর ক্যান্সার হসপিটালে বসে না, এখন উনি তেজপুর দ্বারিকা হসপিটালে নিজের
ক্যান্সার সেন্টার খুলছে। শঙ্করা ক্যান্সার রিসার্চ সেন্টার নামে একটা নিজের ক্যান্সার প্রতিষ্ঠান খুলছে। এখানে উনি এখন চিকিৎসা করে। তবে আমার মানুষটার সবকটা কেমো তেজপুর ক্যান্সার হসপিটালে হয় নাই। ডক্টর যখন গত বছর মার্চ মাসে এখানে নিজের হসপিটাল খুলে লাস্টের 3-4টা কেমো আমি এখানে ডক্টরের কাছেই দেওয়াই, কারণ উনি প্রথম থেকে ক্যান্সারটা ট্রিটমেন্ট করে আইতেছিল। তো ভাবছিলাম যে লাস্টের কেমোগুলোও ওনার সাথেই আমি কন্টিনিউ করুম। তো উনি আসার পরে এখানে আমগো নিজের থেকে ডাইকা আনে আর এখানে ওর ট্রিটমেন্টটা লাস্টে হয়। দেখো আমরা এখন কথা কইতে কইতে আইসাও পড়ছি হসপিটালে, লিফটে দাঁড়ায় রয়েছি জামু ডক্টরের কাছে। অনেকটা এক্সাইটেড আমি আর আমার হাজব্যান্ড, জানি না ডক্টর আজকে কী করব না করব। তবে হ্যাঁ, আমরা গিয়ার সাথে সাথে ডক্টরের সাথে কথা কইতে পারি নাই, কারণ পেশেন্ট আসিল, পেশেন্ট ফার্স্ট, তারপরে আমগোর সাথেই উনি কথা কইব। বইসা আসলাম, খুবই এক্সাইটেড আসলাম ডক্টর ফাইল দেখে কী করব বা আমার মানুষটারে দেখে কী করব। ফাইনালি পেশেন্ট দেখার পর যখন ডক্টর আমগরে ভিতরে ডাকলো আর আমরা ভিতরে যাওয়ার পর ডক্টর শুধু আমার একটা কথাই জিজ্ঞাসা করলো যে তোমরা লাস্ট কবে এসেছিলা। আমি তখন ডক্টরের জানালাম, স্যার জুনের 11 তারিখে আমার মানুষটার আপনি লাস্ট কেমো করেন, তারপরে জুনের 16 তারিখে লাস্ট আপনার সাথে দেখা হয়, তারপর আর আসা হয় না। আজকে জানুয়ারি মাসের 27 তারিখে আপনার কাছে আবার আসছি। ডক্টর খালি এতটুকু কথাই শুনলো আর উনি ফাইল দেখলো যে আমার মানুষটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। ওনার মুখের যেটা হাসি, সত্যি আমি যদি ওই সময় ওনার ভিডিওটা করতে পারতাম, তোমাকে দেখাইতে পারতাম যে মানুষটা কত খুশি আছিল। উনি খালি আমার এই কথাই কইলো যে আমার কাছে তোমার মানুষটার মতন প্রায় 20টা মতন পেশেন্ট আছে, এখন আমি চিকিৎসা করতেছি। 20টা পেশেন্টের মধ্যে তোমার মানুষটার প্রথম এরকম একটা চিকিৎসা যে সাকসেসফুল হয়েছে। আজকে যেই রোগটা তোমার মানুষটার হয়েছে এটা 65 এজ পার হইলে সবার হয়। ওই ক্ষেত্রে তোমার মানুষটা যখন এই বয়সে হয়েছে, তোমার মানুষটা কিডনি মানে ভালো আছিল, লিভার ভালো আছিল, হার্ট ভালো আছিল, তার লিগে আজকে তোমার মানুষটা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছে। কিন্তু যেই মানুষগুলোর এই ক্যান্সারটা এখনও আছে, আমি যাকে চিকিৎসা করতেছি, ওই মানুষগুলো কিন্তু কোনোদিনও সুস্থ হইব না বলতে গেলে কি ওনারা বাচ্চা থাকবো, তবে কন্টিনিউ ওরা কেমোর উপরে থাকবো। আজকে তোমার মানুষটার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পর তোমার মানুষটা পুরোপুরি সাধারণ জীবনযাপনে, স্বাভাবিক জীবনযাপনে ঘুরে এসে। সত্যি তুমি খুব লাকি আর তোমার মানুষটাও খুব লাকি। এমনকি উনি আমার মানুষটারাও কয় যে ভগবান সাথ না দিলে তুমি এতখানি আগাইতে পারতা না। যে জায়গায় তুমি দাঁড়ায় আছিলা, তোমার কাহিনী তো আমি সব কিছুই জানি, তোমার জীবনে কি হয়েছে ক্যান্সার হওয়ার পরে। তুমি তোমার স্ত্রীর কাছে সবসময় কৃতজ্ঞ থাকবা, কারণ তোমার স্ত্রী যদি তোমার পাশে না দাঁড়াইতো তুমি এই যুদ্ধ জয় করতে পারতা না। দেখো আমি এই কথাটা নিজের মুখের কথা বলে কইতাছি না, কারণ তখন আমি ভিডিও করতে পারি নাই। ডক্টরের তো ভিডিও করাটার পারমিশন আমার দেয় নাই, তার লিগে আমি ভিডিও করি না। কিন্তু ডক্টর যেই কথাটা কইছে ওইটাই তোমার কাছে শেয়ার করলাম। এখন ডক্টরের কাছে হাত জোর করে আমি এটাই করলাম, স্যার এখানে আমার কোনো অবদান নাই, কারণ ও ওর কপালে আয়ু লেখা আনছিল, ও ভালো হইব, সুস্থ হইব, তার লিগে ও বাঁচছে, আজকে ও সুস্থ হয়েছে। তখন ডক্টর বললো, দেখো এটা মুখের কওয়া কথা, যে করে সে বুঝে। আজকে তোমার কষ্টটা অন্য কেউ না বুঝলেও আমি একজন ক্যান্সার ডক্টর হিসাবে আমি বুঝি তুমি কি করছো জীবনে। যাই হোক, ডক্টর লাস্টে অনেক কথা কইলো আর আমারে এতটুকু আশ্বাস দিল যে যে কোনো প্রকারে, যে কোনো সময়ে, যখনই আমার দরকার হয় আমি মানে কোনো দ্বিধাবোধ না করে যাতে আমি ডক্টরের কাছে আসি, এই আশ্বাসটা দিয়ে লাস্টে আমগরে বিদায় করলো। আর আসার পর সময় আমগো হাত মিলাইলো আর উনি এটাই করলো যে আমার একটা জীবনের সবচেয়ে বড় সাকসেস, একজন আমি ক্যান্সার রোগীদের সুস্থ করে তুলতে পারছি। ডক্টরের এই কথাটা শুননা না আমরা মানে সত্যি খুবই খুশি আসলাম। ডক্টর ওখান থেকে বাইরে আসার পর এখন আমরা আয়সা পড়ছি গণেশ ঘাটে, কারণ এখানে আমগো পুরানো স্মৃতি অনেক জড়িত হয়ে রয়েছে। যখন আমার বিয়া হয় তখন আমি আমার শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পরে তেজপুরে আয়সা পড়ছিলাম, কারণ আমার মানুষটা তেজপুরে কাজ করতো। তো এখানে আয়সা আমরা ভাড়া বাড়িতে থাকতাম। তো কী হতো, রবিবার দিন করে না, ওর যখন কাজ ছুটি থাকতো তখন আমরা দুজনে আয়সা পড়তাম এই গণেশ ঘাটে। অনেক সুন্দর সময় আমরা কাটাইছি। ইভেন আমরা গত 1 বছর আগেও আমরা এখানে আয়সা অনেক সময় কাটাইছি আমার মেয়েটারে নিয়ে। কিন্তু যখন থেকে আমার মানুষটা অসুস্থ হয়ে পড়ছে, আমগো তো ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি সব কিছু আমগো জীবন থেকে নাই হয়ে গেছিলো। আজকে দেখো মেয়েটাও আমার কাছে নাই। যাই হোক,
ও কইলো যে চলো গণেশ ঘাটে যাই, একটুখানি আগের দিনগুলো মনে করি। ওর আজকে মনটাও খুশি, কারণ ডক্টর এত সুন্দর সুন্দর কথা কইছে। তো ওর কথা শুনে ঠিক আছে, এখনও অনেক সময় আছে বাড়িতে যেতে, তো চলো যাই। আর গণেশ ঘাটে আইসাই দেখি এইখানে যে দেখো পেয়ারা মাখা, বগুড়ি মাখা এগুলা বিক্রি হইতেছিল। তো ওইখান থেকে আমি কইলাম যে না, আমি একটু বগুড়ি মাখা খামো। আর আমার হাজব্যান্ড করলো ঠিক আছে, আমি একটু পেয়ারা মাখা খাই। মানে পেয়ারা গয়া, আমাদের এখানে তো গয়াই কয়, তো গয়া আর পেয়ারা মাখা একই হইল। ওইটা নিলাম, দুইজনে মিলে একটু ব্রহ্মপুত্রের পাড়ে বৈশা খাইলাম আর সময়টা খুব সুন্দর করে কাটাইলাম। তবে মেয়েটা নাই, এটা খুব আফসোস লাগতেছিল, কিন্তু উপায় নেই, ও নাই তো আর কি করম কও। ব্রহ্মপুত্র পাড়ে প্রায় অনেকটা সময় আমরা দুজন একসাথে বসে কাটালাম, ভালো লাগলো। আর ডক্টরের এত সুন্দর কথা না, মনটাই শান্তি হয়ে গেছিলো। তো অনেকটা সময় নিশ্চিন্ত মনে বসে আসলাম। তারপরে দেখো ওদিন 27 জানুয়ারি আছিল, তার লিগে এইদিকে পিকনিক স্পট আছে। তো পিকনিক স্পটে এত মানুষ পিকনিক খেতে এসে, এদিকে কিছু মানুষ ফ্যামিলি নিয়ে এসে আর কিছু স্কুল স্টুডেন্টরা আইছিল। তো এদিকে আরও ছোট ছোট দোকানও আছিল, তো ঘুরা দেখতেছিলাম। তো এমন সময় আমার একটা জিনিস চোখে পড়লো, মানে আমার মেয়েটা কিছুদিন ধরে আমার কাছে একটা জিনিস চাইতেছিল, ওই যে ইভিল আই ব্রেসলেটগুলো হয় না। তো ও দেখা সেদিন গুয়াহাটিতে নিয়ে গেছিলাম সময়, তখন দেখছে, দেখার পরে ওর লাগছিল তখন। তারপর দেখি ওর হাতে বড় দেখে ওইখান থেকে কিনতে পারি নাই। তো আজকে যখন এখানে দেখলাম, দেখার পরে আমি কইলাম না, দুইটা নিয়ে নেই। একটা মধুর লিগা নিয়েছিলাম আর একটা আমার মেয়ের লিগা নিয়েছিলাম, এই যে ব্রেসলেটগুলা নিয়ে। তারপরে ভাবলাম যে আর এত টাইম বসে থেকে লাভ না, এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা ঘাটের থেকে বাইরে গেলাম। ঘাটের থেকে বাইরে এখন আমরা আয়সা পড়ছি জেকে টায়ার্সে, গাড়ির অ্যালাইনমেন্ট আর ব্যালেন্সিংয়ের লিগা। তুমি তো কইলামই দাদা তার লিগে গাড়িটা দিয়া পাঠাইছে বিশেষ করে। তো এখন ওই কাজটা এখানে কইরা তারপর আরেক জায়গায় যাওয়ার কথা আছে, ওইখানে যাইতে লাগবো। তো চলো। গাড়ির কাজ হয়ে যাওয়ার পর এখন আমরা আয়সা পড়ছি এক জায়গায়। আমরা যখন তেজপুরে থাকতাম, কইলাম তো বিয়ার পরে তেজপুরে আমরা থাকতাম। তো তেজপুরে থাকা অবস্থা আমরা কোন জায়গায় থাকতাম আজকে তোমাকে দেখামো, চলো। আজকে এখানে আসার অনেক দিন পরে উদ্দেশ্য হলো একটাই, যে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম তার পাশের বাড়িটাতে একজন জেঠু জেঠিমা থাকতো। তো জেঠুর শরীরটা কিছুদিন ধরে অনেক খারাপ, ওনার হার্টের একটু প্রবলেম হয়েছে, ডক্টরের দেখাইতেছে। তো যখন তেজপুরে আইসি, তো আমি ভাবলাম যে ওনার খবরও একটা নিয়ে যাই, তার লিগে এখানে আইসি। আর এই যে সোজাসুজি ঘরটা দেখতেছি আমি দেখাইতেছি, এই ঘরটাতে কিন্তু আমরা প্রথম এখানে ভাড়া থাকতাম তেজপুরে আসার পরে। আর এখন জেঠুর খবর নিতে গিয়ে দেখি জেঠু বাড়িতে নাই, ওনারা আসামিস। তো উনি বাড়িতে নাই, উনি চেক আপের লিগা গেছে গা গুয়াহাটি। তার লেগে ওনার সাথে দেখা হয় নাই। তবে কিছু টাইম বসে চাটা খায়া আমরা বাইরে এসে পড়ছি। এখন প্রায় ওই বেলা ডুবে ডুবে অবস্থা, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিছি, কারণ বাড়িতে গিয়া পাইতে পাইতে ওই সন্ধ্যা হয়ে যাব। বাড়ির দিকে রওনা দিয়ে দিছি। আর বাড়িতে আসার পথে দেখো একটা জিনিস তোমার কাছে শেয়ার করি। এই যে হসপিটালটা দেখতেছো আমি যে দেখাইতেছি, এই হসপিটালে আমার মানুষটার কিন্তু কেমো হইতো, এটাই হলো তেজপুর ক্যান্সার হসপিটাল। আবার তোমার কাছে শেয়ার করলাম। সারাদিন কাজ টাজ কইরা তেজপুরের ফাইনালি এখন আমরা ঘরে এসে পেয়ে গেছি, মানে রেগাজুলি পেয়ে গেছি। এখন দিতে লাগবো গাড়িটা দাদার হাতে, যে দাদার গাড়ি, ওনার হাতে গাড়িটা দিয়া তারপর আমগো স্কুটিটা নিয়ে আমরা বাড়িতে যাবো। কারণ আমরা যখন এই গাড়িটা নিয়ে গেছি দাদার যাতে অসুবিধা না হয়, আমগো স্কুটিটা দাদারে দিয়া গেছিলাম। তো গাড়ি দাদার হাতে দিয়া তারপরে এই যে দেখো স্কুটি করে বাড়িতে যেতেছি। আজকের ভিডিওটা এইটুকুই আসলে, আশা করি তোমাকে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, আর দেখা হইব নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।